মাঝে চাওয়া পাওয়ার এই জীবন সাথে প্রয়োজনে পাশে দাঁড়ায় একজন সহযাত্রী। তাকে নিয়ে পথ চলা, কিছু হারানো কিছু প্রাপ্তি, গল্প কথার এইখানে স্বপ্ন গাথার অনুরণে। তাকে নিয়ে পথ চলা, কিছু হারানো কিছু প্রাপ্তি, গল্প কথার এইখানে স্বপ্ন গাথার অনুরণে। সহযাত্রী 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 সহযাত্রী। Oh my God! তুমি এরকম করছো কেন? হাতুড়ি দিয়ে মারলে না জিজু মরে যাবে। মরলেই তো বেঁচে যায়, কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত? আশিক এলে ওকে টর্চার করবেন না। টাকা ফেরত দিলে আমি ওকে কিছুই করব না। আরে আমার হাতে জলজ্যান্ত একটা হাতুড়ি রয়েছে না? হ্যাঁ, ওই কাপেজ দিলে কি হবে? কাপেজ গুলো তুমি ওয়ালে এইভাবে ছেড়ে ছেড়ে মারবে, তোমার মেজাজ একটু কমবে। যে আমাদের 7.5 কোটি টাকা চুরি করেছে তার সঙ্গিনীকে তো আমাদের চিনতেই হবে। আরে ফোনটা কর না তোর জিজুকে। আচ্ছা আমি করছি। এই মুহূর্তে মোবাইল সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। জিজুর মোবাইল তো অফ। বলিস কি? আচ্ছা, ওকে টের পেয়ে গেল নাকি যে পুলিশ বাসায় এসেছে? হ্যাঁ, টের পেতেও পারে। জিজু হয়তো তখন ব্যালকনিতে দাঁড়িয়ে ছিল, উনি সেজন সাহেবকে আসতে দেখেছে। আচ্ছা ঠিক আছে, তুই যা, আমি আসছি। হ্যাঁ আচ্ছা, তুমি তাড়াতাড়ি আসো। হ্যাঁ, তুমি আমার এত বড় ক্ষতি করলে কেন? আমি তোমার ক্ষতি করেছি? ইমনের সাথে আমার 3 বছরের সম্পর্ক তোমার কারণে ভেঙে গেছে। আশ্চর্য, ইমনের সঙ্গে যে তোমার সম্পর্ক আছে সেটাই তো আমি জানি না। তুমি অবশ্যই জানো, আর জেনে শুনেই তুমি আমাদের সম্পর্কটা ভেঙে দিয়েছো। আচ্ছা, আমি তোমার সম্পর্ক কেন ভাঙতে চাইবো? আমার স্বার্থটা কোথায়? স্বার্থ তো আছেই। শিলা তোমার ফ্রেন্ড, শিলা ইমনের প্রতি উইক তা তুমি জানতে। সুযোগ বুঝে তুমি ইমনের পেছনে শিলাকে লেলিয়ে দিয়েছো। দেখো, তুমি আমি একই ডিপার্টমেন্টে পড়ি, কিন্তু সেটা সত্ত্বেও তোমার সাথে আমার সেরকম কোনো বন্ধুত্ব নেই, ইনফ্যাক্ট কোনো শত্রুতাও নেই। আমি কেন তোমাকে জব্দ করতে চাইবো? তুমি আমাকে শত্রু নও, তার কারণও আছে। আচ্ছা, কি কারণ? লাস্ট সেমিস্টারগুলোতে তোমার রেজাল্ট আমার থেকে খারাপ ছিল, তুমি অনেক চেষ্টা করেও আমাকে টপকাতে পারোনি। দেখো, সেমিস্টারগুলোতে আমার থেকে তোমার মার্কস বেশি ছিল, 1 মার্কস, এমনকি 5 মার্কস, এর বেশি তো নয়। আচ্ছা, এরকম কোনো ডিফারেন্স না। আমি যদি ভালো করে লেখাপড়া করতাম তো এটা টপকানো এমন কোনো ব্যাপার ছিল না আমার কাছে। হ্যাঁ, এই ক্ষেত্রে তোমার সাথে আমার সাইলেন্স একটা কম্পিটিশন আছে, তাই বলে এমন না যে তুমি আমার শত্রুতে পরিণত হবে, রাইট? তার তো কোনো কারণ দেখছি না আমি। তুমি সূক্ষ্ম চাল চেলেছো রিনি। তুমি মনে করেছো ইমনের সাথে আমার ব্রেকআপ হয়ে গেলে আমি মনের দুঃখে ইউনিভার্সিটি আর যাব না, আর তুমি হবে ডিপার্টমেন্টের সেরা ছাত্র। গড, ডিপার্টমেন্টের সেরা ছাত্রী হওয়ার ইচ্ছা আমার কখনোই ছিল না। আমি খুবই ক্যাজুয়াল একজন স্টুডেন্ট। আমি তোমার মতো কখনোই সিরিয়াস না, না হলে তোমাকে টপকানো কোনো ব্যাপারই ছিল না।
বাট আই নেভার ট্রাইড ইট। দেখো মারিয়া, তুমি ভুল করেছো। ইনফ্যাক্ট শুধু ভুল বলবো না, তুমি চরম বোকামি করেছো মারিয়া। কি বলতে চাও তুমি? শোনো, আমি যতটুকু জানি শিলার সাথে ইমনের সম্পর্ক সেই কলেজ লাইফ থেকে, আর তোমার সাথে ইমনের সম্পর্ক নিচক ফ্রেন্ডশিপ, নাথিং এলস। কেন তুমি সেটা বোঝোনি? অসম্ভব। শিলার সাথে ইমনের রিলেশনশিপ আগে থেকে থাকলে আমি জানতাম। ভেরি সিম্পল, ইমন হয়তো তোমাকে সেটা বুঝতে দেয়নি। এমনও তো হতে পারে যে ইমন তোমার সাথে আর শিলার সাথে একই সাথে সম্পর্ক বজায় রেখেছে। তুমি যাই বলো না কেন, আমি জানি তুমি শিলা আর ইমনের সম্পর্কটা করে দিয়েছো। মারিয়া, তুমি ভুল জানো। আমার কাছে প্রমাণ আছে। কি প্রমাণ? সেটা আমি এখনই বলতে চাই না, বাট তোমাকে একটা সুযোগ দিতে চাই। তুমি শিলাকে ইমনের লাইফ থেকে সরে যেতে বলো। যদি কাজটা তুমি করতে পারো তাহলে আমি তোমাকে কিচ্ছু বলবো না। আর যদি শিলা আর ইমনের সম্পর্কটা কন্টিনিউ হয় তাহলে আমি কিন্তু চরম প্রতিশোধ নেব। 4 বছর আগের কথা নিশ্চয়ই ভুলে যাওনি তুমি? হ্যাঁ, তুমি আমার আর ইমনের সম্পর্কটা নষ্ট করে দিয়েছিলে। সেই অপমান সহ্য করতে না পেরে আমি ইউনিভার্সিটি ছেড়েছিলাম। তুমি জিতেছিলে সেই দিন, ডেফিনেটলি তুমি জিতেছিলে। কিন্তু তোমার নিশ্চয়ই মনে আছে আমি বলেছিলাম প্রতিশোধ নিব, প্রতিশোধ। বিশ্বাস করো মারিয়া, তোমাদের সম্পর্ক ভাঙার কোনো ইন্টেনশন আমার ছিল না। ইমন তোমার সঙ্গে প্রতারণা করেছে। ওকে, ইমন, শিলা, তোমার কনস্পিরেসির কথা ভুলে যাও। এখন আসল কথায় আসো। ডলারগুলো কোথায় সরিয়েছ? ডলারের ব্যাপারে আমি সত্যি কিচ্ছু জানি না। এ ব্যাপারে তোমার বাবার সঙ্গে আমার সব কথা হয়েছে। আশা করি উনি বুঝতে পেরেছেন যে আমি এর মধ্যে ইনভলভড নই। ড্যাড তো এটাও বলেছেন যে তুমি মিথ্যে বলছো। তোমার পেটের ভেতর থেকে সত্যটা বের করার ধৈর্য আমার ড্যাডের নেই। কিন্তু যে কৌশলে তোমার পেটের ভেতর থেকে সত্যটা বের করতে হবে তা আমি খুব ভালো করে জানি। তোমার পেটের ভেতর থেকে সত্যটা বের করতে আমি বাধ্য করব। কি করবে তুমি? করবো তো অনেক কিছু মাই ডিয়ার, কিন্তু আপাতত তোমার ভীষণ কষ্ট হচ্ছে। সেই কষ্ট সহ্য করতে না পেরে তুমি যদি আবার সুইসাইড করো, সেই সুযোগ তো আমি তোমাকে দেব না। বিলিভ মি, তোমাদের ডলার আমি ফেরত দিতে চাই। তোমার ড্যাডকে আমি প্রমিস করেছিলাম। আই নো দ্যাট ডিয়ার, তুমি ড্যাডকে প্রমিস করেছিলে, কিন্তু শেষ পর্যন্ত তুমি তোমার প্রমিসটা রাখোনি। তুমি আশিককে ভোকাল ইন্ডিকেশনের মাধ্যমে বাসায় আসতে নিষেধ করেছিলে। ভোকাল ইন্ডিকেশন কি নিশ্চয়ই তুমি জানো। কণ্ঠস্বর চেঞ্জ করে সিচুয়েশন কাউকে বোঝানো। আমি সেরকম কোনো চেষ্টা করিনি। তুমি যে করনি সেটা আমাকে বুঝতে হবে। ইমো, ওকে বেঁধে ফেল। আজ কতদিন হয় আমার স্বামীটার মাথা এখনো ঠিক হয় না। কত কিছু করলাম, ডাক্তার, কবিরাজ, এমনকি ফকিরের পা ধোয়াও পানি খাইয়েছি ওকে, তাও কোনো ঠিক হওয়ার নাম নেই। আল্লাহ, আমার কি সারা জীবন এরকম একটা পাগল স্বামীর সাথে সংসার করতে হবে? আমার ডাক কি তুমি শুনো না আল্লাহ? কে? কে? মিলি, আমি রবিন বলছি। রবিন আমার নাম ধরে রেখেছে?
অবস্থা মিলি? কি করছো তুমি? হ্যাঁ তুমি আমার নাম ধরে রেখেছো, মিলি বলে ডেকেছো? হ্যাঁ, তোমার যে নাম আমি তো সেই নাম ধরেই ডাকি। নাকি নাকি হ্যাঁ, কিন্তু এতদিন তো তুমি আমাকে সোহেলি, মিলি, নার্গিস, পাকড়ি কত নামে ডেকেছো, মিলি নামে তো ডাকুনি। তখন তো আমি পাগল ছিলাম সোনা। তুমি সত্যি ভালো হয়ে গেছো তো? হ্যাঁ, একদম সত্যি। আমার কথা, আমার আচার ব্যবহার দেখে তুমি বুঝতে পারছো না আমি একদম ভালো হয়ে গেছি মিলি। তুমি কাঁদছো কেন মিলি? আমি ভালো হয়েছি, তুমি খুশি হওনি? অনেক খুশি হয়েছি, যেন অনেক খুশি হয়েছি। আমি খুশিতে কাঁদছি। তুমি আমার কত ভালোবাসো। জান, তুমি আর কখনো পাগল হবে না তো? না না না, আর কখনো পাগল হব না আমি, কখনো না। আচ্ছা জান, তুমি হঠাৎ করে ভালো হলে কিভাবে? আমি রিক্সা দিয়ে আসছিলাম, সুন্দর গান গেতে গেতে আমি মনের আনন্দে রিক্সা দিয়ে আসছি। হঠাৎ দেখি কি মিলি, একটা পাগল দরবেশ প্রকৃতির, বড় বড় ঝুল, তারপর বড় মোচ, দাড়ি বড়, তারপর বড় বড় চোখ। হঠাৎ আমার রিক্সার সামনে এসে দাঁড়ালো, বললো, এই পাগল, রিক্সা থেকে নাম, সামনে আয়। আমি ওই দরবেশ প্রকৃতির লোকটার সামনে গেলাম। যাওয়ার পরে কি যেন বিড়বিড় করে করে কি যে বললো, বলে একটা গোড়া দিয়ে করে একটা ফু দিল। ফু দিয়ে আমাকে বললো কি জানো, এই তোর নাম কি? আমি বললাম, আমার নাম বাবা রবিন। বললো, তোর বউর নাম কি? আমি বললাম, আমার বউর নাম মিলি। আবার একটা কোরআন দিয়ে ফু দিল। আমি ভালো হয়ে গেলাম। বলো, যা, তুই ভালো হয়ে গেছিস। তারপর দেখো, হ্যাঁ আমি ভালো হয়ে গেছি। আমার সব মনে পড়ছে, তোমার কথা মনে পড়ছে, বাড়ির কথা মনে পড়ছে, অফিসের কথা মনে পড়ছে। আমি চলে আসলাম বাসায়। আল্লাহ আল্লাহ, অনেকদিন পরে হলো তুমি আমার ডাক শুনেছো। জান, আমার যে কি খুশি লাগছে। এসো জান, তুমি এসো, বেডরুমে ফ্রেশ হবে, এসো। চলো। তুমি এমন করছো কেন? আবার পাগল হয়ে গেছো? না, মনের আনন্দে খুশিতে ভালো হয়ে গেছি, এই জন্য। মিসেস সোহান, আমি আসলে আমজাদ চৌধুরী খুনের ব্যাপারে কোনো কিছু জানি না। আমি আপনাকে জেরা করতে আসিনি মিসেস সোহান, আমি আসলে এসেছি আপনাকে একটা সুখবর দিতে। সুখবর? সোহান সাহেব থাকলে অবশ্য ভালো হতো, সুখবরটা ওনারই জন্য। আমার মনে হয় কি, জিজু এখন বাসায় ফিরবে না। তুই কি করে জানিস যে ও এখন বাসায় ফিরবে না? আপনি যে আসবেন এটা সম্ভবত জিজু টের পেয়ে গেছে, সে কারণে গা ঢাকা দিয়েছে। উনি তো জামিনে আছেন, এখন তো পুলিশে ভয় পাবার কোনো কারণ নেই। উনি তো আপনার ভয় পালায়নি, পালিয়েছে আমার ভয়। আপনাকে আমি বলেছিলাম না যে? ও আচ্ছা আচ্ছা আচ্ছা। এনিওয়ে, সুখবরটা কি ইন্সপেক্টর সাহেব? সুখবরটা হচ্ছে সোহান সাহেব সম্পূর্ণ নির্দোষ। নির্দোষ? তার মানে কি আপনি বলতে চাচ্ছেন যে আমজাদ খানের মার্ডারের ব্যাপারে ও জড়িত নয়? না। দেখলে দেখলে আমি তোমাকে বলেছিলাম না, জিজু যাই করুক, খুন করার মতো জঘন্য অপরাধ কখনই করতে পারে না। শয়তানটাকে সাপোর্ট করতে হবে না। সরি ইন্সপেক্টর সাহেব, মনের দুঃখে, বুঝলেন তো, মনের দুঃখে নিজের হাজবেন্ডকে শয়তান বলে ফেললাম। বুঝতে পারছি, সোহান সাহেবের সঙ্গে আপনার মন কষাকষি চলছে। দেখুন, মন কষাকষি তো খারাপ কিছু না, ওর সাথে আমার আসলে থাক, বললাম না। আচ্ছা, আপনি কি শিওর যে ও মার্ডার করেনি? হ্যাঁ, ওভার শিওর। আমজাদ সাহেব মারা যায়নি, ওনাকে খুন করার কোনো চেষ্টাও করা হয়নি। তার মানে
আমজাদ সাহেব বর্তমানে কানাডায় আছে। গতকাল উনি আমার বস ডিসি স্যারকে ফোন করেছিল। কিন্তু উনি কানাডা কবে গেলেন? আমি না আপনার কথা একদমই বুঝতে পারছি না। বুঝিয়ে বলছি। আপনারা হয়তো শুনেছেন আমজাদ সাহেবের সাথে ওনার ওয়াইফের প্রবলেম যাচ্ছিল। আমি জানি, সোহান আমাকে বলেছিল। গত মাসের 17 তারিখ যেদিন থেকে আমজাদ সাহেব মিসিং, সেদিন আসলে আমজাদ সাহেবের ওয়াইফ অনেকটা জোর করেই আমজাদ সাহেবকে কানাডায় নিয়ে যায়। তাদের মধ্যে একটা রফাদফা হয়েছিল এই শর্তে ওনারা বেশ কিছুদিন কানাডায় থাকবেন, আমজাদ সাহেব কারোর সঙ্গে যোগাযোগ করতে পারবেন না। আচ্ছা, আমার যতদূর মনে পড়ে গত মাসের 17 তারিখে 11টার দিকে জিজু, আশিক ভাই আর রবিন ভাই আমজাদ সাহেবের বাসায় গিয়ে কাউকে পায়নি। বাসার দরজা খোলা ছিল আর ড্রয়িং রুমের মেঝের কার্পেটে ছোপ ছোপ রক্তের দাগ ছিল। সে আরেক গোল। আমজাদ সাহেব এবং তার ওয়াইফ কানাডা যাবার পর ওনার বাসার কেয়ারটেকার বাসা থেকে বেশ কিছু মূল্যবান জিনিস এবং অর্নামেন্টস নিয়ে পালিয়ে যায়, কিন্তু যাবার আগে কার্পেটে কিছু পশুর রক্ত মেখে দিয়ে যায়। আসলে ওই কেয়ারটেকার একটা খুনের নাটক সাজাতে চেয়েছিল। খুনের নাটক সাজিয়ে তার লাভ কি? লোকটা জানতো যে আমজাদ সাহেব বেশ কয়েক মাস কারোর সঙ্গে কোনো যোগাযোগ করবেন না, সো এই সুযোগে যদি খুনের নাটকটা সাজাতে পারে তাহলে সে যে চুরি করেছে সেই জিনিসটা ঢাকা পড়ে যাবে। তখন সবাই মালামাল খোয়া যাওয়ার ব্যাপারটা ভুলে গিয়ে আমজাদ খানের খুন হওয়ার ব্যাপারটা নিয়েই ভাববে। একই সাথে রবিন, সোহান আর আশিক সাহেবের উপর সে দোষ চাপাতে চেয়েছিল। বাস্তবে হয়েছেও তাই। আমরাও ওনাদেরকেই সন্দেহ করছিলাম। আচ্ছা, ওই কেয়ারটেকারের নাটকবাজির ঘটনাটা আপনি জানেন কি করে? গতকালই লোকটা ধরা পড়েছে। কেয়ারটেকার সবকিছু স্বীকার করেছে। ওয়াও, থ্যাংক গড। আপু, জিজু কিন্তু নতুন জীবন ফিরে পেয়েছে। এই উপলক্ষে কিন্তু একটা বড়সড় সেলিব্রেশন করা লাগবে। তা কি রকম সেলিব্রেট করতে চাস বল? আপনি বলুন। আমি হ্যাঁ, আমি আচ্ছা, আপনি ভালো কিছু রান্না করুন, আমরা সবাই মিলে একসঙ্গে লাঞ্চ করি। গুড, সেটা তো করাই যায়, কিন্তু তো জিজু না এলে? সোহান সাহেব নিশ্চয়ই এর মধ্যে চলে আসবে। দেখি একটা কল করে দেখি। হ্যাঁ, শোনো না, হ্যাঁ বলো। আমি খুলে দিই? বাবা, আমি তো খুলতে পারি, আমার হাত আছে তো। কি কি হয়েছে? কিসের দাগ? ওই এইটা কিসের দাগ? লাল দাগ কোথেকে আসলো? কি জানি, আমি তো জানি না। কিসের আমি জানি না। জানো না বললেই হলো, জানো না? আমার তো মনে হচ্ছে এটা লিপস্টিকের দাগ। এই লিপস্টিকের দাগ আবার কোথেকে আসলো? আল্লাহ, কি হলো, কথা বলছো না কেন? না কিছু না। কি 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 এটা মানে আমি বুঝতে পারছি না। কিছু না বললেই হলো? হ্যাঁ হ্যাঁ, আমার তো মনে হচ্ছে এটা লিপস্টিকের দাগ। লিপস্টিক লিপস্টিক কোথেকে আসবে? কি যে তুমি আবল তাবল বলো না। আমার শার্টের মধ্যে লিপস্টিকের দাগ কোথেকে আসবে? কি কিসের দাগ এটা আমি বুঝতে পারছি না। বুঝতে পারছো না? হ্যাঁ, লিপস্টিকের দাগ এটা। লিপস্টিক। এই সত্যি করে ভালো কোথায় গেছিলে? আল্লাহ, এই জন্যই কি আমি সবসময় তোমার দরবারে কান্নাকাটি করতাম? আমার কান্না শুনেছো, আমার স্বামীকে সুস্থ করেছো, কিন্তু সুস্থ করার আগে অন্য জায়গা থেকে ঘুরিয়ে এনে আমার কাছে দিয়েছো কেন? এই চুপ, নানা করবে না। সত্যি করে বলো, রাস্তায় কি কোনো ফকিরের সাথে দেখা হয়েছিল না কোনো ফকিরনির সাথে দেখা হয়েছিল? মিলি, আমি রাস্তা দিয়ে আসার সময় কারোর সাথে দেখা হয়নি, শুধু ফকিরের সাথে দেখা হয়েছিল। ফকিরের সাথে দেখা হচ্ছে আর ফকির নিশ্চয়ই ঠোঁটের মধ্যে লিপস্টিক লাগিয়ে তোমার ঠাকুর মুখ করে দেয়নি? কি বলছো? ফকির লিপস্টিক মুখ করবে কি করে? ফকিরের মুখ দাড়ি সব ভর্তি, দাড়ি মোচ ভর্তি, ও তো ঠোঁটই দেখা যায় না, কি করে করবে? সত্যি করে বল, সত্যি করে বল, কোথায় গিয়েছিলি বল। কোথাও যাইনি, তুমি বিশ্বাস করো। আমি বাসা থেকে অফিসে গিয়েছি, অফিস থেকে বাসায় এসেছি, কারোর সাথে দেখা হয়নি। ফকির ছাড়া তুমি কি
তোমার অফিসে কোনো মিক্সড আপ নাই? তুমি স্বামীর মুখে বলে ধরো না, কেউ নেই, একটা আছে আছে ওর ওর লিপস্টিক দেয় কি দেয় না, কালো না সাদা আমি কিচ্ছু জানি না, ও কিরকম আমি তাও এখনো জানি না। কি জারবাট বাজি, তুই ঠিক কেন হইছিস? আল্লাহ মিথ্যে কথা, মিলি মিলি ভুল ভুল, স্বামী ভুল, স্বামী ভুল। এই জীবনের পাতায় পাতায় সব লেখা, সব কিছু ভুল। এই লিপস্টিক কোথেকে আসলো, কি এটা, কি লিপস্টিক গন্ধ তো আমি কোনোদিন জানি না। এই শালা কোথেকে আসলো, হ্যাঁ প্রতিদিন কি হাতে কোনো কোনো কিছু ছিল নাকি লাল, ওরা তো আবার সিঁদুর মিদুর দেয়, আল্লাহ জানে কোথেকে আসলো রে, আল্লাহ রে। আমি সেন্ট না, কিন্তু লাল যাবে না। মিলি চলার পথের বাঁকে বাঁকে হারিয়ে যাওয়া স্বপ্নটাকে রাঙিয়ে তোলে সযতনে একজন সহযাত্রী। তাকে নিয়ে পথ চলা, কিছু হারানো কিছু প্রাপ্তি, গল্প কথার এইখানে স্বপ্ন গাথার অনুরণে। সহযাত্রী সহযাত্রী।